Assalamu alaikum, dear apprentice. Today I will discuss some other roles, complex to compound to simple. তো কিভাবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড থেকে সিম্পল করা হয়, এটার আরও কিছু রোলস আমি তোমাদেরকে আজকে ব্যাখ্যা করব। তো এর আগে যে রুলসগুলি করিয়েছিলাম সেই রুলসগুলির ধারাবাহিকতায় ওয়েনের আমরা আরেকটা রুলস দিচ্ছি। এই ওয়েনের আমি তিনটা রুলস দিচ্ছি। এই তিনটা রুলসই বেশিরভাগ ইউজ হয়। তো ওয়েন প্লাস টাইম ডট ডট মানে আরেকটা ক্লজ থাকবে, ওয়েন প্লাস একটা টাইম ক্লজ মানে একটা সাবঅর্ডিনেট ক্লজ, তারপরে আরেকটা ক্লজ থাকবে এবং দুইটা ক্লজের মাঝখানে অ্যান্ড ব্যবহার করব। এবং সিম্পলি গিয়ে আমরা অনেকটি এখানে ক্লু পাচ্ছি, এগুলি ব্যবহৃত হবে ইন, অন, ডিউরিং, অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য এজ অফ, এই ওয়ার্ডগুলি ব্যবহার করতে হবে। তো আমরা কোথায় কোনটা ব্যবহার করব সেটা একটু জানা দরকার। ইন সাধারণত ইন দ্বারা মূলত ব্যাপ্তি বোঝায়, অর্থাৎ একটা ব্যাপক সময় বোঝায়, ব্যাপক সময়ের মধ্যে বোঝায়। যেমন ইন সামার হয়, তারপরে ইন জানুয়ারি হয়, তারপর হচ্ছে ইন 1971 মানে সালের পূর্বেও ইন বসে। অন কি হবে? অন হচ্ছে নির্দিষ্ট একটা দিন বা তারিখের পূর্বে অন বসে, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। ডিউরিংটা কিছুটা ইনের সাথে যায়, আবার সব ক্ষেত্রে কিন্তু ইন ডিউরিংয়ের সাথে যাবে না। অ্যাট দ্য টাইম অফ মানে একটা নির্দিষ্ট সময়ব্যাপী বোঝায়, যেমন অ্যাট দ্য টাইম অফ আওয়ার লিবারেশন ওয়ার, এটা যদি বোঝায়। অ্যাট দ্য এজ অফ একটা নির্দিষ্ট বয়সকে বোঝাচ্ছে। তো অর্থাৎ আমরা যেখানে বয়স বোঝাবো সেখানে অ্যাট দ্য এজ অফ ব্যবহার করব। যখন একটা নির্দিষ্ট সময় বা একটা যুগ ওই সময়কে নির্দেশ করবে তখন অ্যাট দ্য টাইম অফ বসাবো। যদি ঋতু বোঝায় তাহলে সেখানে ডিউরিং বা ইন ব্যবহার করব এবং নির্দিষ্ট তারিখ বোঝালে অন ব্যবহার করব। তাহলে আমরা দেখি when it was 1971 বাংলাদেশ অ্যাচিভড ফ্রিডম। বাংলাদেশ সেখানে মানে যখন 1971 সাল ছিল বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। অর্থাৎ আমরা এটাকে যদি কম্পাউন্ড করি, কম্পাউন্ড আসলে তেমন একটা কঠিন নয়, সহজ, কিন্তু সিম্পলটাই তোমাদের কাছে কঠিন লাগবে। তো আমরা ওয়েনটাকে কি করব, বাদ দিয়ে লিখব ইট ওয়াজ 1971 অ্যান্ড বাংলাদেশ আমি এটুকু আর লিখলাম না, এটার সাথে অ্যাটাচ করে দিলাম বাংলাদেশ অ্যাচিভড ফ্রিডম। যেখানে এখানে কিন্তু এই অ্যাচিভড শব্দটা অ্যাচিভড ফ্রিডম এখানে হয়তো এখানে আমি লিখে দিলাম, ঠিক আছে। যাই হোক, তেমনি এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে দেখো এটা যেহেতু একটা সাল, তাহলে এর আগে আমরা ইন ব্যবহার করব। এক্ষেত্রে কিন্তু ডিউরিং হবে না। ইন 1971 দেখো এটা কিন্তু একটা ফ্রেজ হয়ে গেল। ইন 1971 বাংলাদেশ অ্যাচিভড ফ্রিডম। দেখো আমরা সেকেন্ড এক্সাম্পলে যাই। when I was a child I was very naughty মানে অনেক সময় অনেকে বলে না যে ছোট সময় তুমি তো খুব দুষ্ট ছিলে। তো আমি নিজেই বলতেছি আমি যখন ছোট ছিলাম খুব দুষ্ট ছিলাম। তো তাহলে দেখো এখানেও আমরা কি করব, ওয়েনটাকে বাদ দিব, এটুকু লিখে এখানে অ্যান্ড ইউজ করব। I was a child and I was very naughty। বিষয়টা খেয়াল করো, আমি যখন অর্থাৎ আমি শিশু ছিলাম এবং
খুব দুষ্টু ছিলাম। এখানে আই ওয়াজ না দিলেও চলবে, এখানে যেহেতু একই সাবজেক্ট একই ভার্ব আছে, অ্যান্ডের পরে একটা সাবজেক্ট একটা ভার্বকে অমিট করা যাবে, অ্যান্ড ভেরি নটি এটা লিখলেও চলবে। তবে সিম্পল করতে গেলে দেখো এখানে একটু সিম্পল করতে গেলে টার্ন নিতে হবে, আমরা ইন ইউজ করব, ইন, তারপরে দেখো মাই ইউজ করব, এই চাইল্ড থেকে চাইল্ডহুড, বয় থেকে বয়হুড এই ধরনের, তাহলে ইন মাই চাইল্ডহুড এই শব্দটা এক্সট্রা ইউজ করছি আমি, ইন মাই চাইল্ডহুড অর্থাৎ আমার শৈশবকালে, আই ওয়াজ ভেরি নটি। তোমরা একটা জিনিস খেয়াল করো, এইটুকু কিন্তু ইন আছে, বাট মাই চাইল্ডহুড এটুকু কিন্তু দেওয়া নাই। তো আপনি চাইল্ড থেকে চাইল্ডহুড আসলো, মাই যেহেতু আমার, বা হি থাকলে হিজ, সি থাকলে হার, তো এইভাবে এটাকে চেঞ্জ করতে হবে। এটুকু আসলে কমন সেন্সের বিষয়, চাইল্ড থেকে যে চাইল্ডহুড আসবে, বয় থেকে বয়হুড আসবে, এটা কমন সেন্সের বিষয়। আমরা থার্ড এক্সাম্পল যাচ্ছি, ওয়েন ইট ইজ সামার, যখন এটা গ্রীষ্মকাল, উই গেট আ ভ্যারাইটি অফ ফ্রুটস, অর্থাৎ যখন এটা সামার মানে গ্রীষ্মকাল, আমরা বিভিন্ন ধরনের ফল পেয়ে থাকি, অর্থাৎ ভিন্ন ভিন্ন ফলমূল আমরা পাই। কারণ গ্রীষ্মকালটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে মধুমাস বলা হয়, অর্থাৎ মধুমাস মানে একটা ফলের ঋতু বলা হয়। যাই হোক, তো আমরা এই গ্রীষ্মকালে অনেক ফল টল পেয়ে থাকি। তো এটাকে যদি আমরা করি, তোমার কম্পাউন্ড করি, তাহলে একই রকম, কমার জায়গায় এন্ড বসাবে, ইট ইজ সামার অ্যান্ড উই গেট আ ভ্যারাইটি অফ ফ্রুটস, এটা হবে। আর যদি এটাকে সিম্পল করো তাহলে কি করবে, ইন সামার অথবা ডিউরিং সামার, এক্ষেত্রে ডিউরিং ইউজ করতে পারো, ইন সামার অথবা ডিউরিং সামার উই গেট a variety of fruits, ভ্যারাইটি অফ ফ্রুটস। অর্থাৎ আমি কম্পাউন্ডটা কিন্তু লিখলাম না, কারণ তোমরা কমার জায়গায় কি বসাবে, অ্যান্ড বসাবে, তাহলে সেটা কম্পাউন্ড হয়ে যাবে, আর এটাকে কি করবে, কেটে দিবে। এখন দেখো আমরা রুল 8-এ যাই। 8 নাম্বার কি আছে, ইফ প্লাস নেগেটিভ অথবা আনলেস প্লাস অ্যাফার্মেটিভ। এটা দ্বারা কি বুঝি, ইফের পরে নেগেটিভ সেন্টেন্স থাকবে, ইফের পরে নেগেটিভ সেন্টেন্স থাকবে, আর আনলেসের পরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে। যেমন একটা দেখো, ইফের পরে দেখো, উই ডু নট অ্যাভয়েড ক্রাউড, যদি আমরা ক্রাউডকে মানে জনসমাগম এড়িয়ে না চলি, না যাই, উই মে ফল ভিকটিম টু কোভিড-19, আমরা কোভিড-19 আক্রান্ত হতে পারি। ঠিক আছে, এখানে অর বা আদারওয়াইজ ব্যবহার করতে হবে, তবে আদারওয়াইজটা সাধারণত কম দেখা যায়, অরটাই বেশি দেখা যায়, আমরা তাই অরটাকে বেশি ব্যবহার করব। আর সিম্পল করতে গেলে দেখো কি হবে, এখানে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ এই প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে সেটা জিরান্ড হয়, তাই এই ভার্বের সাথে আইএনজিটা, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল নয়, এটাকে জিরান্ড বলা হয়। তো আমরা এটাকে কিভাবে চেঞ্জ করব, তোমরা একটু খেয়াল করো, যে ইফ উই ডু নট অ্যাভয়েড ক্রাউড উই মে ফল ভিকটিম টু কোভিড-19, তাহলে আমরা এখানে ইফ বাদ দিব এবং ডু নট এটাও বাদ দিব, এটাকেও বাদ দিব, তাহলে কি থাকে, উই থাকে, অ্যাভয়েড থাকে, ক্রাউড থাকে। তাহলে আমরা লিখব উই অ্যাভয়েড ক্রাউড, আমরা জনসমাগম এড়িয়ে যাব, অর না হয়, এখানে অর অর্থ হচ্ছে না হলে, উই মে ফল ভিকটিম টু ইট, ভিকটিম টু কোভিড-19। তো বিষয়টা খেয়াল করো, দেখো এটা আমি কি করলাম, কম্পাউন্ড করলাম, কম্পাউন্ডে অর যুক্ত করলাম, অর যুক্ত করে বাক্য দুইটা ক্লজকে লিখে দিলাম। কিন্তু এক্ষেত্রে যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভটা হবে না, বাট এই ক্ষেত্রে যদি নেগেটিভ থাকে তাহলে এই নেগেটিভটা কিন্তু ঠিকই হবে। ঠিক আছে, তারপরে আমরা যদি সিম্পল করি তাহলে আমরা এখানে উইদাউট
তো এখানে আমি উইদাউট লিখলাম, উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি। কোন ভার্বের সাথে আইএনজি? এটা অবশ্যই ফার্স্ট ক্লজের এই সাবজেক্টটা বাদ হয়ে যাবে এবং কি উইদাউট অ্যাভয়েডিং হয়ে যাবে, অ্যাভয়েডের সাথে আইএনজি যোগ করে উইদাউট অ্যাভয়েডিং ক্রাউড উই মে ফল ভিকটিম টু কোভিড-19। অর্থাৎ এই হলো এই ইফ প্লাস নেগেটিভ। অর্থাৎ আমি এখানে আরেকটু বলে দিই, এই ইফ এর নেগেটিভ না হয়ে আনলেসও থাকতে পারতো। অর্থাৎ তাহলে কি হতো সেন্টেন্সটা বলে দিচ্ছি এই সময়ের স্বল্পতার জন্য, যে আনলেস উই অ্যাভয়েড ক্রাউড, এটা হইতো। অর্থাৎ আনলেস উই অ্যাভয়েড ক্রাউড এটা হতো। তো সেক্ষেত্রে আমাদের নিয়ম একই, আনলেসটা উঠে দিত, যে উই অ্যাভয়েড ক্রাউড অর উই মে, একই নিয়ম, জাস্ট এখানে আনলেসের পরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে যেত, ডু নটটা থাকতো না। আর সিম্পলের ক্ষেত্রে নিয়ম একটাই, উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি হতো। ঠিক আছে, যে ক্ষেত্রে আইএনজি হবে আর কি। তাহলে জিরান্ড হবে উইদাউট অ্যাভয়েডিং ক্রাউড উই মে ফল ভিকটিম টু কোভিড-19। তো আমরা এটারই আরেকটু ব্যাখ্যা আছে, আরেকটা এক্সাম্পলে আমরা যাচ্ছি। তো দেখো, আনলেস ইউ স্টাডি ইউ উইল ফেল। এই আনলেসের পরে যে আমি বলেছিলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দেখো এখানে কোনো নেগেটিভ অংশ নাই, নেগেটিভ ওয়ার্ড নাই, তাই এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাই আনলেসের পরে অ্যাফার্মেটিভ থাকলে আমরা কিভাবে সেটাকে কম্পাউন্ড এবং সিম্পল করব। তো সেক্ষেত্রে একই কথা হচ্ছে, আনলেসটা আমরা উঠাই দিব। তো ইউ, একটা বিষয় বলি তোমাদের, যে কম্পাউন্ডের ক্ষেত্রে ইউ যদি সাবজেক্ট থাকে তাহলে ইউটা না দিলেই বেটার। তবে এখানে যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে ইউটা দিতে হবে। তার ইউটা দিলে আসলে বাক্যটি সুন্দর হয় না, আমার বাক্যটি গঠিত হয় না, কারণ ইউ থাকলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। তো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কখনো ইউ ব্যবহার করি না। তো সেক্ষেত্রে শুধু আমরা কি লিখবো? স্টাডি। অর্থাৎ স্টাডি অর ফেল। যেহেতু ইউ থাকবে না, উইলও প্রয়োজন নাই, উইলও প্রয়োজন নাই। স্টাডি অর ফেল, যে হয় পড়ো না হয় ফেল করো, অর্থাৎ এটা বোঝানো হচ্ছে। তাহলে সিম্পলে কি হবে? তাহলে উইদাউট স্টাডিং ইউ উইল ফেল। অর্থাৎ শুধুমাত্র কিন্তু এই যে ইউ যে হবে না, সেটা কিন্তু শুধুমাত্র কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ইউ সাবজেক্ট থাকলে সেই ইউটাকে আমরা বাদ দিয়ে সেন্টেন্সটা সহজে এই ফর্মে লিখতে পারি। কিন্তু সিম্পলে গিয়ে দেখো উইদাউট স্টাডিং, বাট এখানে সাবজেক্ট লাগবে, কারণ সিম্পল সেন্টেন্সের মেনই হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। অর্থাৎ তারপর দেখো, উইদাউট ডুইং ইউ উইল ডাই। উইদাউট ডুইং ইউ উইল ডাই, এটা কিসে আছে? তো এটা আমরা গঠন অনুসারে দেখতে পাচ্ছি, যে এখানে যে গঠনটা আছে এই গঠন অনুসারে দেখতে পাচ্ছি এটা সিম্পলে আছে। তো সিম্পল থেকে আমরা কি করব? কমপ্লেক্সে নিব। কমপ্লেক্সে উইদাউট যেখানে আছে সেখানে কি করতে পারবো? আমরা আনলেস ইউজ করতে পারবো, অথবা ইফ ইউজ করতে পারবো। ইফ ইউ ডু নট, অথবা আনলেস ইউ ডু। আনলেস ইউ ডু ইউ উইল ডাই। যদি তুমি না করো তাহলে তুমি মরবে। অর্থাৎ তাহলে এটার কম্পাউন্ড কি হবে? সহজ কথা, ডু অর ডাই। যেটা এটা একটা প্রবাদ, যেটা হচ্ছে হয় করো না হয় মরো, মানে হচ্ছে হয় মন্ত্রের সাধন না হয় শরীর পাতন। এটাই হচ্ছে এই তোমার কম্পাউন্ডের একটা বিশাল বৈশিষ্ট্য, যেখানে হচ্ছে ইউ থাকলে ইউটা অমিট করলে বাক্যটা সুন্দর হয়। যেমন এখানে কিন্তু দুটা বাক্য ওর দ্বারা যুক্ত হয়েছে, ইউ ডু ইউ ডাই, ইউ উইল ডাই, অর্থাৎ ডু অর ডাই। তো এটাই হচ্ছে একটা ভাষার সৌন্দর্য। কেউ যদি চিন্তা করে না আমি ইউ দিলাম, তাহলে ভাষার সৌন্দর্যটা থাকলো না, অতিরঞ্জিত হয়ে গেল, সেটা আমরা কখনোই করব না। কেউ কেটে দিলেও দিতে পারে। তো ঠিক আছে, আমরা পরবর্তী রুলসে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা আরও দুটি রুলস, ইম্পর্টেন্ট দুটি রুলসে যাচ্ছি, যেটা হচ্ছে নাউন প্লাস হু, হুইচ, দ্যাট। এখানে একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে। এই নাউনটা তো বিভিন্ন ধরনের হতে পারে, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। যদি ব্যক্তি হয় তাহলে আমরা দেখবো যে নাউনের পরে হু আছে, যেমন দ্য পিপল, হু। এবং যদি বস্তু হয় তাহলে হুইচ এবং দ্যাট হতে পারে, বা বস্তু সদৃশ কিছু হলে তাহলে হুইচ এবং দ্যাট হয়। আর এটা থেকে যখন আমরা কম্পাউন্ড করব, তাহলে দেখো কম্পাউন্ড পরে এই অ্যান্ড হবে, অ্যান্ডের পরে সাবজেক্ট হবে।
ঠিক আছে, সাবজেক্টের পরে যে ভার্বটা হবে সেটাই আমরা ইউজ করব। এই সাবজেক্টের কোনটা হবে? এই সাবজেক্ট হবে যে এই যে নাউন যেটা সেটাই হবে এইটার সাবজেক্ট, অর্থাৎ নাউনের প্রনাউনটাই হবে সাবজেক্ট। আর পরবর্তী সিম্পলে করতে গিয়ে দেখো নাউন প্লাস ভার্বের সাথে আইএনজি এবং বি3, কোথায় আইএনজি হবে কোথায় বি3 হবে এটা একটা বিষয়। যে আইএনজি হবে যেখানে তোমার একটাই ভার্ব থাকবে, হুয়ের পরে যে ভার্বটা থাকবে সেটার সাথে আইএনজি হবে, কিন্তু হুয়ের পরে যদি অক্সিলারি ভার্ব থাকে অর্থাৎ এটি প্যাসিভ ফর্মে থাকে, অক্সিলারি ভার্ব অর্থাৎ বি ভার্ব তারপর হচ্ছে বি3 থাকে, তাহলে সেই বি3 থাকবে, ওই বি3টাই বসবে। তো আমরা যখন এক্সাম্পলগুলো চেঞ্জ করব তখন দেখো বিষয়টা কি। তো এটাকে যখন আমরা কম্পাউন্ড করব, দ্য পিপল হু হ্যাভ লো ইনকাম লিড আ মিজারেবল লাইফ, তাহলে দেখো দ্য পিপল, এই হুটাকে আমরা কি করব? বাদ দিব। তাহলে হু হ্যাভ লো ইনকাম, যাদের নিম্ন আয় আছে বা যারা নিম্ন আয় করে, নিম্নমানের আয় করে, খুব অল্প আয় করে যেটা, দ্য পিপল হ্যাভ লো ইনকাম। এই যে দেখো এখানে বিষয়টা, এখানে তোমরা অনেকেও বলতে পারো হয়তো কমা থাকবে, কিন্তু কমা থাকবে না, এখানে আরেকটা ভার্ব আছে, এই ভার্বের আগেই অ্যান্ড বসবে। অ্যান্ড এখানে দেখো সাবজেক্ট এটা মুখ্য বিষয় না, তবে সাবজেক্ট দিলে ভালো হয়। অ্যান্ড দে, এই দেটা হচ্ছে দ্য পিপলকে বোঝানো হচ্ছে। অ্যান্ড দে লিড আ মিজারেবল লাইফ, ঠিক আছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কম্পাউন্ড। আমরা অ্যান্ডের পরে দে ব্যবহার করলাম, অ্যান্ড লিড এ মিজারেবল লাইফ দিলেও হবে, দেটা না দিলেও চলবে। তবে আমরা যদি সিম্পল করি তাহলে কি করব? তাহলে একই রকম দ্য পিপল লিখব, দ্য পিপল, এরপরে দেখব ভার্ব কি আছে। ভার্ব হচ্ছে কি? হ্যাভ, তাহলে হ্যাভের সাথে আইএনজি যোগ করব, হ্যাভিং। এখানে আবার হ্যাড দিলে কিন্তু হবে না, এখানে যদি বি3 ব্যবহার করি বি3 এখানে হবে না, এখানে বি3 ব্যবহার করলে ভুল হবে। হ্যাভিং লো ইনকাম, লো ইনকাম, এই যে দেখো হ্যাভিং লো ইনকাম এখানে নন ফানিড হয়ে গেল, এখানে কিন্তু আর পূর্ণ বাক্য রইল না। তাহলে আগের মতো ওই লিড এ মিজারেবল লাইফ এইটুকু আমি এখানে লিখে দিব। তখন এক্ষেত্রে কমা দিতেও পারো, না দিলেও সমস্যা নাই, এখানে কমা লাগবে না, কারণ একই সাবজেক্ট, দুইটা একটা নন ফানিড ভার্ব দিয়ে যুক্ত হয়েছে। লিড আ মিজারেবল লাইফ, ঠিক আছে। তো তোমাকে বুঝতে হবে কোথায় বি3 হবে কোথায় আইএনজি হবে। যদি ভার্ব একটাই থাকে সেক্ষেত্রে ওই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যদি ভার্ব দুইটা থাকে, যেমন এখানে আর রিটার্ন আছে, এখানে কিন্তু বি3 আছে, তাহলে এই বি3টাই হবে, ঠিক আছে। এখানে আরেকটা নিয়ম আছে, সেটা আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব যদি পারি। তো এখানে দেখো দ্য বুকস দ্যাট, বুকস কি? এটা বই, বই একটা বস্তু, তাই আমি এখানে দ্যাট ব্যবহার করছি। এখানে হুইজ ব্যবহার করা যাবে, তবে দেখো দ্যাট ব্যবহার করেছি। দ্য বুকস আর রিটেন, আমরা যদি দ্যাটটাকে বাদ দিয়ে দিই, আর রিটেন, দ্য বুকস আর রিটেন বাই নজরুল। এখন দেখো এই যে আর, এটা একটা ভার্ব, তাহলে ওই ভার্বের আগে অ্যান্ড বসাবো। অ্যান্ড দে, দে বলতে কি? ওই বইগুলিকে বোঝায়। অ্যান্ড দে আর ভেরি এনকারেজিং, মানে খুবই উৎসাহমূলক, এনকারেজিং। আচ্ছা, এটাকে যদি আমি কি করি, এটাকে যদি আমি সিম্পল করি তাহলে কি হবে দেখো। সিম্পলে এক্ষেত্রে নাউন, নাউনের পরে বি3 হবে, এখানে এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন এটার সাথে আইএনজি যোগ করে বিং রিটেন দরকার নাই, বিং রিটেন হলে লিখতেছে এমন বোঝাবে, তাই এটাকে বাদ দিয়ে এই রিটেন ফর্মটাই লিখবো। দ্য বুকস রিটেন বাই নজরুল, রিটেন বাই নজরুল। এখন আর দে লাগবে না, কারণ এখন যদি আমি কম্পাউন্ড করছি না সিম্পল করতেছি, তাহলে এইটুকু নন ফাইনাইটের অংশ, তাই এই বুকের সাবজেক্ট এখানে বুকস হবে, মূলত বুকসের সাবজেক্টের জন্য, আর এইটুকু লিখে দিলেই হবে, অর্থাৎ আর ভেরি এনকারেজিং। বিষয়টা খেয়াল করো, দ্য বুকস রিটেন বাই নজরুল আর ভেরি এনকারেজিং। এই আর এর সাবজেক্ট কিন্তু দ্য বুকস, ঠিক আছে। আর রিটেন বাই নজরুল, এটুকু হচ্ছে নজরুল কর্তৃক লিখিত বইগুলো অনেক উৎসাহমূলক, মানে তোমাকে অনেক সাহস দিবে, উৎসাহ দিবে। তো
এরপরে আশা করি রুলসটা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী 10 নম্বর রুলসে যাই, যেটা দিয়ে আজকে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সকল রুলসের সমাপ্তি ঘোষণা করব। তো এইখানে দেখো, ওয়ান্ট, উইশ, বিলিভ, ডিজায়ার, হোপ, নো এবং আরও এই টাইপের কিছু লাইক ভার্ব বলা হয় যেটাকে, বা উইশিং ভার্ব যেটাকে বলা হয়। এই ভার্বগুলি দ্বারা সাধারণত যে সেন্টেন্সটা গঠিত হয় তারপরেই সাধারণত কি দ্যাট থাকে, মানে এই ভার্বের পরেই যদি দ্যাট থাকে তাহলে তুমি এই নিয়মে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে চেঞ্জ করবা। যেমন দেখো, উই হোপ দ্যাট, এখানে কোনো অবজেক্ট নাই, শুধু দ্যাট আছে। আই নো দ্যাট, আমি জানি যে, ঠিক আছে। উই হোপ দ্যাট, আই নো দ্যাট, আই এম শিওর দ্যাট, মানে শিওর দ্যাট। তারপর হচ্ছে আই বিলিভ দ্যাট, আই ডিজায়ার দ্যাট, আই ওয়ান্ট দ্যাট, আই উইশ দ্যাট। এই টাইপের বাক্যগুলো আমরা কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব। তো এটা দেখো, দ্যাট আছে যেহেতু, দ্যাটের পরে একটা সেন্টেন্স আছে, বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম প্রিজুডিসেস। প্রিজুডিসেস কি? এটা আবার নতুন কোনো ওয়ার্ড, এটা হচ্ছে কুসংস্কার। মানে উই হোপ দ্যাট, আমরা আশা করি যে বাংলাদেশ কুসংস্কার মুক্ত হবে, ঠিক আছে। তো এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হয় দেখো, কম্পাউন্ড করলে এই অংশটুকু আগে লিখবো আমরা। কম্পাউন্ডের ক্ষেত্রে কি করব, এই অংশটুকু আগে লিখবো। সাধারণত এই বাক্য থেকে কম্পাউন্ড করতে বলে না, তারপরে আমি তোমাকে সিস্টেমটা শিখিয়ে যাচ্ছি যাতে পরবর্তীতে প্রবলেম না হয়। অর্থাৎ আমরা আগে লিখবো কি, বাংলাদেশ উইল বি ফ্রি from prejudices। তো দেখো, prejudices and we hope that। এক্ষেত্রেও আমরা অ্যান্ড উই হোপ দ্যাট দিতে পারি, তবে এই দ্যাটটা কিন্তু এই দ্যাট এক নয়, এই দ্যাটটা এবং আমরা তা বা বিশ্বাস করি এবং আশা করি। অর্থাৎ বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম প্রিজুডিসেস অ্যান্ড উই হোপ দ্যাট, এবং আমরা সেটা আশা করি। অর্থাৎ এটাকে যদি সিম্পল করি, দেখো সিম্পলটাই তোমাদের জন্য সমস্যা হবে। সিম্পল করতে গেলে মূলত এই দ্যাটটা কি হবে, উঠে যাবে। দ্যাট উঠে গেলে দেখো, হোপের কাছাকাছি কে থাকে, বাংলাদেশ, মানে পরবর্তী সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে উই হোপ বাংলাদেশ। আমি কিন্তু এখানে লিখেছিলাম যে এই শব্দগুলির পরে অবজেক্ট আসবে। দেখো এখানে বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট, আর এখানে উই হোপ বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে অবজেক্ট। এখন তাহলে কি হবে, টু বি হবে, মানে টু হবে। টু এর পরে একটা দেখো ফাইনাইট ভার্ব আছে, এটা উঠে যাবে, উঠে গিয়ে টু বি ফ্রি, টু বি বাংলা, উই হোপ বাংলাদেশ টু বি ফ্রি ফ্রম প্রিজুডিসেস। প্রিজুডিসেস। আচ্ছা, তারপর দেখো, আই নো দ্যাট হি ইজ অনেস্ট। এখানে দেখো একটা হি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে হি এর অবজেক্ট হিম আছে তাই। তো এটাকে যদি তুমি কম্পাউন্ড করো তাহলে দ্যাট উঠে এখানে অ্যান বসবে, তবে এই অংশটুকু আগে লিখতে হবে। যেমন হি ইজ অনেস্ট অ্যান্ড আই নো দ্যাট। এই দ্যাটটা হচ্ছে এই অংশটুকুকে বোঝায়, তবে এখানে দ্যাট না দিলেও চলবে। অ্যান্ড আই নো, এবং আমি জানি। তো এবং আমি তা জানি, এটা দিলে সুন্দর হয়, বাট না দিলেও সমস্যা নেই। তবে এটাকে তুমি সিম্পল যখন করবে তখনই হচ্ছে সমস্যা। আই নো কি, হি। এখানে যদি হি লেখো তাহলে তো হবে না, হিম লিখতে হবে, কারণ অবজেক্ট, হি এর অবজেক্টিভ কেস হচ্ছে হিম। আই নো হিম টু, টু এর পরেও কি বারবার বেস ফর্ম, ইজ তো হবে না, হবে কি বি, টু বি অনেস্ট। আই নো হিম টু বি অনেস্ট।
যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। এই ছিল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সর্বাধিক ব্যবহৃত রুলসগুলো। এছাড়াও তুমি বহুত মানে অনেক অনেক ভিন্নতা পাবে, আর ওই ভিন্নতা দূর করতে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যখনই সমস্যা হবে স্যারদেরকে দেখাবে যে এটা তো নিয়মের মধ্যে নাই, নিয়মের বাইরে অনেক রুলস আছে যেটা তোমার কি এক্সপিরিয়েন্স দিয়ে মানে সিচুয়েশনাল ফ্যাক্ট সেটা দিয়ে তোমাকে সলভ করতে হবে। সব কিছু আসলে নিয়ম দিয়ে সম্ভব নয়, তারপরেও আমরা নিয়ম দিয়ে যে কাজগুলি করা যায় সেগুলোকে সহজে তুলে ধরার জন্য চেষ্টা করেছি। তো এই অবস্থায় তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ আব্দুল সালাম বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।